আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন চায় জামায়াত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নতুন 2 প্রস্তাব। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে কিনা বিএনপির শঙ্কা। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে মন্তব্য। এবং মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি। উপদেষ্টা আসিফ ভুঁইয়ার পদত্যাগ দাবি। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন চায় তারা। একই সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য 2টি প্রস্তাবও দিয়েছে দলটি। প্রথম প্রস্তাবনায় সর্বশেষ দায়িত্ব পালনকারী প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাখা যেতে পারে। দ্বিতীয় প্রস্তাবে 3 সদস্যের সার্চ কমিটি গঠন করার প্রস্তাব করেছে জামাত। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে জাতীয় সংসদ ভবনের এলইডি হলে বৈঠক। এতে জামাতে ইসলামীর 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। দীর্ঘ কয়েক ঘন্টার বৈঠক শেষে বিকেলে জামাতে ইসলামের নায়েবে আমির গণমাধ্যমের সাথে ব্রিফিং করেন। সূচনা বক্তব্যে জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, ব্যক্তিগতভাবে তার কাছে মনে হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এমন পরিস্থিতি এখনও লক্ষ্য করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। কোনো নির্বাচনের ডেটই হয়নি, এখনই জায়গা দখল, এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। শুধু নির্বাচন কমিশন যে রিফর্মস কমিটির চেয়ারম্যান এখানে আছেন, আমি ওনাকে ওয়েলকাম করছি। আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু হবে। পরে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামাতের আমির জানান, বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করার বিপক্ষে জামাত। কেয়ারটেকার সরকার অধীনে বোথ ন্যাশনাল ইলেকশন অ্যান্ড লোকাল গভর্নমেন্ট ইলেকশন হইতে হবে। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ব্যাপারে আমরা 2টা প্রস্তাব দিয়েছি। একটা প্রস্তাব আমরা দিয়েছি যে জাস্ট আউটগোয়িং চিফ জাস্টিস উনি হবে। আর একটা আমরা প্রস্তাব দিয়েছি যে কেয়ারটেকার প্রধানের জন্য একটা সার্চ কমিটি হবে। সেই সার্চ কমিটির কীভাবে ফর্ম হবে সে ব্যাপারে আমরা ডেফিনেট প্রস্তাব দিয়েছি। সেটা হচ্ছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি, বিরোধী দলীয় প্রধান যিনি থাকবেন পার্লামেন্টে তিনি, এবং প্রধান বিচারপতি। ঐক্যমত কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে, তবে শুধু কমিশন নয়, ঐক্যমত তৈরিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে। বিশ্বাস করি যে সমস্ত জায়গার মতো ভিন্নতা আছে, ভিন্ন মত আছে, ঐক্যমত তৈরি হচ্ছে না, সেগুলোর ব্যাপারেও আমরা অগ্রসর হতে পারব। আলী রিয়াজ জানান, কমিশন আশা করছে 2-1 দিনের মধ্যে প্রথম পর্বের আলোচনা শেষ করে সংস্কার প্রশ্নে দলগুলোর সাথে দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, অনিশ্চিত অবস্থার মধ্যে দেশ একটি বিপদের দিকে যাচ্ছে। তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। যে বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো জানিয়ে নির্বাচনের রোড ম্যাপ দিলেই হয়। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে বলেও উল্লেখ করেন তিনি। রাহুল রায় রিপোর্ট। আলোচনা সভা, দলীয় কর্মসূচির বাইরেও সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সময় মত বিনিময় করেন বিএনপি নেতারা। রাজধানীর বনানীতে সাংবাদিকদের সঙ্গে এমনই এক মত বিনিময় সভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিদ্যমান পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। বাংলাদেশটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। তারপর থেকে
যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। তো যে কয়টা ঐক্যমত হয়েছে এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায়। কোর্টের রায় থাকলে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দিতে সমস্যা কি, এমন মন্তব্য করে আমির খসরু বলেন, চট্টগ্রাম বন্দর সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার। সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের পুরোটাই তাদের কাজ না, এটার সাথে অনেক কিছু জড়িত আছে। সুতরাং এইখানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গেলে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আসতে হবে সেই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশ গণতন্ত্রের পথে গেলেই তার ত্যাগ সার্থক হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। আগামী 2025-26 অর্থ বছরের জন্য 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসি। এই অনুমোদনের আগে অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরিকল্পনা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট উপদেষ্টা ও গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা বৈঠকে উপস্থিত ছিলেন। অনুমোদিত এডিপির মধ্যে সরকারি তহবিল থেকে 1,44,000 কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৈদেশিক সহায়তা থেকে 86,000 কোটি টাকা খরচের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ, আর সর্বনিম্ন বরাদ্দ যাচ্ছে সংসদ সচিবালয়ে। শেখ হাসিনাকে আসামি করে দায়ের করা ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিলের শুনানি 15 জুলাই ঠিক করেছেন আপিল বিভাগ। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদেশ দেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ। আইনজীবী আসিফ হাসান জানিয়েছেন, তাদের আবেদনটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। এতে 5,452 দিনের বিলম্ব মার্জনা চাওয়া হয়েছে। 2010 সালের 13 এপ্রিল শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করে রায় দেন বিচারপতি মোহাম্মদ শামসুল হুদা ও বিচারপতি মোহাম্মদ আবু বকর সিদ্দিকীর বেঞ্চ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 2 সেপ্টেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাষ্ট্রের প্রায় 3 কোটি টাকা ক্ষতি হওয়ার অভিযোগ আনা হয়। পরে মামলা বাতিলের আবেদন করেন শেখ হাসিনা। এই মামলাটা 2007 সালে হাইকোর্ট ডিভিশন কোয়াশ করে দেয়, অর্থাৎ বাতিল করে দেয়। 2010 সালে এই রায়টা হয়। এই রায়টার বিপক্ষে আমরা এখন করেছি, এটা লিভ পিটিশন ফাইল করেছি। এটা আজকে ফিক্স ছিল কোর্টে আজকে 26 নম্বর আইটেম ছিল। তো ওনারা এটা ফুল বেঞ্চ শুনবে, অর্থাৎ 7 জন জজ সাহেব একসাথে বসে এটা শুনবে। 15 জুলাই ফিক্স করেছে। ভারতের স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি রপ্তানিতে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে সরকার কিছু জানে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এই ধরনের নিষেধাজ্ঞায় 2 দেশই ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে, ল্যান্ড বন্দরে, স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো, বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন তার সমর্থকরা। একই সঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন তারা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে পেতে টানা 4র্থ দিনের মতো অবস্থান কর্মসূচি।
তাতে স্থবির হয়ে পড়ে নগর ভবনের কার্যক্রম, বন্ধ হয়ে যায় সামনের সড়কের যান চলাচল। প্রজ্ঞাপন জারি করলেন, মানুষকে আলোর স্বপ্ন দেখালেন, কিন্তু আপনি কার্যকর করলেন না, তাহলে কি দাঁড়াচ্ছে ফলাফল? স্বভাবত কারণে আমরা বুঝতে পারি আপনারা আপনাদের লোক দিয়ে প্রশাসন চালাতে চাচ্ছেন, ভাগবাটোয়ারা নিজেরা করতে চাচ্ছেন। এই ধরনের প্রশাসক দিয়ে লুটপাট করে অতীতে যেভাবে লুটপাট করেছে, সে লুটপাটের ফ্যাসিস্ট সরকারের পেতাত্তারা এটা যাতে না হয় এই ধরনের ষড়যন্ত্র করছে। আন্দোলনকারীদের অভিযোগ, ইশরাক হোসেন যাতে নগর ভবনে বসতে না পারেন সেজন্য গড়িমসি করছে সরকার। কর্মসূচির পুরো সময় জুড়ে তারা স্লোগান দেন স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে। যেহেতু হাইকোর্টের রায় আমাদের মেয়র ইশরাক হোসেনের পক্ষে এসেছে, এই রায় কেন মেনে নিচ্ছে না? শাহাদাত সাহেব চট্টগ্রামের মেয়র হিসেবে কাজ করবেন, নগরবাসী সেবা করবেন, আমাদের ইশরাক সাহেব কেন পারবে না? একই তো কেস। এই আন্দোলন চলমান থাকবে, প্রয়োজনে হলে যমুনায় আমরা ঘেরাও করব। দ্রুত দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইশরাকের সমর্থকরা। নগর ভবনের কার্যক্রম আগামীকালের জন্য বন্ধ। 2020 সালে 2.25 লাখ ভোটের ব্যবধানে জিতে ঢাকা দক্ষিণের মেয়র হন শেখ ফজলেনুর তাপস। গত মার্চে নির্বাচনী ট্রাইব্যুনাল ভোটের ফল বাতিল করে ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করে। এপ্রিল মাসে তাকে মেয়র করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। শুরু হচ্ছে বিভিন্ন সামাজিক ইস্যু ও পরিবর্তনের গল্প নিয়ে তরুণদের ভাবনায় বিশেষ টেলিভিশন শো ভিন্ন ভাবনা। সকালে চ্যানেল আই কার্যালয়ে এই শো এর নাম উন্মোচন করা হয়, একই সাথে নাম বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। বিশেষ এই আয়োজনে বক্তারা বলেন, আধুনিক গণমাধ্যম সমাজের ইতিবাচক পরিবর্তনের কাজ করে। তাদের মতে বেশিরভাগ টেলিভিশন শো তৈরি করে টিআরপি বাড়ানোর জন্য, কিন্তু এক্ষেত্রে চ্যানেল আই ব্যতিক্রম। তাফিমুল ইসলামের রিপোর্ট। ওয়াটার এইড বাংলাদেশ ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে বিভিন্ন সামাজিক ইস্যু ও পরিবর্তনের গল্প নিয়ে তরুণদের ভাবনায় বিশেষ টেলিভিশন শো এর আনুষ্ঠানিক নাম ঘোষণা অনুষ্ঠান। দেশ বিদেশ থেকে পাঠানো 3000 প্রস্তাব থেকে বেছে নেওয়া হয় একটি নাম। বিদেশ থেকে ডাক্তার শামীমের পাঠানো ভিন্ন ভাবনা নামটি নির্বাচন করে জুরি বোর্ড। ভিন্ন ভাবনা টেলিভিশন শোটি পরিচালনা করবেন স্বপ্না রেজা। নামের জন্য কেন এই ব্যতিক্রমী আয়োজন তা তুলে ধরেন তিনি। আমরা কিন্তু জানতে পেরেছি না, মানুষ আসলে সবাই ভাবছে, আমরা সবাই ভাবছি দেশকে নিয়ে, আমরা সবাই ভাবুক, আমরা একটা সুন্দর স্বপ্ন বাংলাদেশ দেখতে চাই। কেন এমন একটি ব্যতিক্রম শোতে অংশগ্রহণ তা তুলে ধরেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। এভরিডে যে সমস্ত সামাজিক ইস্যুগুলো আমরা ফেস করছি, সেখানে আমরা বের করে আনতে চেষ্টা করব যে এই সমস্যা সমাধানে আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কি করতে পারি, আমি এই আমার পরিবার এখানে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে। নাম উন্মোচনের মাধ্যমে এটি একটি প্রাতিষ্ঠানিকতা পেয়েছে যা আগামীতে এগিয়ে যাবে বলে মনে করেন আমন্ত্রিত অতিথিরা। অনেকদিন ধরে আমরা একসাথে কাজ করছি, আজকে একটা নাম উন্মোচনের মধ্য দিয়ে আবার নতুন পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। আধুনিক গণমাধ্যম তার সাথে আরো দুটি কাজ করে, একটা হচ্ছে টু মোটিভেট, টু পারসু, এবং সেই পারসুটা কেন করে, মোটিভেটটা কেন করে, ইন অর্ডার টু ব্রিং পজিটিভ চেঞ্জ। চ্যানেল আই ও ওয়াটার এইড বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তা সেই লক্ষ্যে তাড়াতাড়ি পূরণ করবে বলে আশা তাদের। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারে প্রসঙ্গ যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির উদ্যোগে রাজধানীতে সায়েন্টিফিক ইনোভেশন সেমিনার হয়েছে। শাহবাগে শহীদ আবু সাইদ সেন্টারে সেমিনার ও ইনোভেশন প্রদর্শনী উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। সেমিনারে সোসাইটি কর্তৃক গবেষণা সাময়িকী প্রকাশিত হয়। এবারের প্রদর্শনীতে 19টি ওষুধ কোম্পানি তাদের ওষুধ ও গবেষণা প্রদর্শন করে। দিনব্যাপী সেমিনারে লিভার ও পরিপাকতন্ত্রের নানা ধরনের ওষুধ নিয়ে সেমিনার হয়। সেমিনারে জানানো হয়, দেশের হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন লিভার ও পরিপাকতন্ত্রের সমস্যা নিয়ে 25% রোগী আসে, তাদের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত 7%। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেলের সংবাদে। গত 5 বছরে প্রায় 2 কোটি প্রান্তিক মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়। সোনারগাঁও হোটেলে সামাজিক উন্নয়নে ব্যাংকটির প্রভাব জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় স্ট্যান্ডার্ড চার্টার্ডের অংশীদার বেসরকারি সহযোগী সংস্থাগুলোর মধ্যে ইউসেফ বাংলাদেশ,
TMAS ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট এবং ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। সামনের দিনগুলোতে আরও বেশি তহবিল নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহযোগী সংস্থাগুলোর পাশে থাকবে সেই প্রত্যাশার কথা বলেন তারা। হেয়ার ফর গুড প্রতিশ্রুতি বাস্তবায়নে গত 120 বছর ধরে ব্যাংকিং সেবা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এই প্রসেসে আমরা গত 5-7 বছরে প্রায় 1,80,00,000 মানুষকে রিচ করতে পেরেছি, যাদের লাইফে একটা ইম্প্যাক্ট করার চেষ্টা করেছে। সেটা হতে পারে আপনার ফার্মার, সেটা হতে পারে আপনার একজন যার কিনা আন্ডার প্রিভিলেজ, যার কিনা অন্য সক্ষমতা ছিল না, তার জন্য, তার যারা অসুস্থ ছিলেন তাদের জন্য, চোখের চিকিৎসার জন্য। তো সব ধরনের মানুষকে আমরা চেষ্টা করেছি। চট্টগ্রাম শহরের সবুজায়নের অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLCর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ইউসিবির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সমঝোতার চুক্তির মাধ্যমে আগ্রাবাদে কর্ণফুলী শিশু পার্ক সংলগ্ন পরিত্যক্ত খেলার মাঠটিকে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শিশু বান্ধব বিনোদন কেন্দ্রের রূপ দেওয়া হবে। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এবং ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাহমুদুর রশিদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। জুলাই অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। গ্রেফতার করে নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় হস্তান্তরের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় ছিলেন নুসরাত ফারিয়া। এবারে রয়েছে নিটুল টাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি রাজ্যে ভয়াবহ টর্নেডোতে কমপক্ষে 21 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় শুক্রবার রাতে কেন্টাকি ও মিসৌরির বেশ কিছু এলাকায় একাধিক টর্নেডো আঘাত হানে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক্স বার্তায় জানান, শুক্রবারের রাতের ঝড়ে রাজ্যে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। কেন্টাকিতে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লরেল কাউন্টিতে। শেরিফ অফিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছে। অন্যদিকে মিসৌরি রাজ্যে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনের প্রদর্শন করা হচ্ছে নতুন নাটক ফুলপুর। শহরের চাকচিক্য আর ক্যারিয়ারের দৌড়ে না ছুটে গ্রামের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর কাহিনী নিয়ে এই নাটক। পরিচালনা করেছেন মুস্তফা খান শিহান, অভিনয় করেছেন রিয়া মনি এবং আরশ খান। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে রয়েছে কৃষি সংবাদ। পটুয়াখালীতে বোরোর ভালো ফলন হওয়ায় কৃষক সংবর্ধনা ও আনন্দ উৎসব হয়েছে। সফল কৃষকদের সম্মানিত করার ব্যতিক্রমী ওই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। এনায়েতুর রহমানের রিপোর্ট। সদর উপজেলার পূর্ব হেতালিয়া গ্রামে এবছর বিরিধান 74 আবাদ করে লাভবান হয়েছেন কৃষক। তাদেরকে উৎসাহিত করতে প্রীতিভোজ ছাড়াও আয়োজন ছিল হাল চাষ, খড়কাটা, ফুটবল, হাডুডু, ঘোড়দৌড়, তৈলাক্ত কলাগাছ, বেয়ে ওঠা সহ গ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা উপভোগ করেন নানা বয়সী দর্শক। এই খেলা দেখে এই গ্রামবাসীর হাজার হাজার জনতা লোকজন ভিড়ে উপভোগ করতে পেরে আমরা খুবই আনন্দিত। গ্রামের খেলাগুলো হওয়া উচিত, ফুর্তি লাগে,
দেখতে ভালো দেখায়। এই প্রথম খুব আনন্দ লাগতেছে, আমাকেও খুব খুশি। সবাই গ্রামের লোকজন আছে, ফ্যামিলি সহ আইছে, খুবই সুন্দর লাগছে আমাদের। খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগে এগুলো দৌড়াইতে। হাডুডু খেলা দেখছি, ঘোড়ার দৌড় দেখছি। ঘোড়ার দৌড় দেখতে অনেক খুশি, অনেক দূর দূর এলাকা থেকে মানুষজন আসছে। আয়োজকরা বলছেন গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রেখে জেলার অন্যান্য এলাকায়ও এমন অনুষ্ঠান আয়োজন হলে কৃষিকাজে উৎসাহ বাড়বে। কৃষকদেরকে উৎসাহিত করার জন্য, কৃষিকাজে উৎসাহিত করার জন্যই মূলত আজকের এই কৃষক সংবর্ধনা এবং উৎসব অনুষ্ঠান। প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের কৃষকদেরকে যথাসম্ভব অন্তত হলে ইউনিয়নে একটা এরকম ধরনের আয়োজন করিয়া উৎসব করে কৃষকদেরকে উৎসাহিত করা উচিত। কৃষি বিভাগ বলছে জেলায় এবছর 18,500 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সেচ ব্যবস্থাপনা বাড়ানো গেলে হাইব্রিড ও উপসি বোরোর আবাদ আরও বাড়বে। এনায়েতুর রহমান, চ্যানেল আই, পটুয়াখালী। প্রকৃতি সংবাদ। আইন অমান্য করে গাইবান্ধার সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা। ভাটার কাঠ পোড়ানোয় বনভূমি যেমন উজাড় হচ্ছে, কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি। ভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ফল, ফসল, প্রকৃতি ও পরিবেশ। অবৈধ ইট ভাটা বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অবৈধ ইট ভাটা বন্ধে অভিযান পরিচালনা সহ তৎপর রয়েছে পরিবেশ অধিদপ্তর। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমিতে আইন করে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আইন লঙ্ঘন করে 7 উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে 125টি ইটভাটা, যার অধিকাংশের নেই পরিবেশের ছাড়পত্র। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। আম, জাম কিংবা কাঁঠাল, নারিকেল, সুপারি এই ফলগুলো আর হচ্ছেই না। গ্যাস ছাড়ার কারণে এই ক্ষতিটা হয়েছে। ইট নির্মাণের মাটিও সংগ্রহ করা হচ্ছে ফসলি জমি থেকে। ফল ফসল নষ্ট হওয়ায় চরম হুমকিতে কৃষকরা। ভাটা তো মেলা ধরনের ক্ষতি হয়, এলাকার আমটাম বা ধান ধুন এলে ক্ষতি হচ্ছে ভাই। ইট ভাটার যে গ্যাস ছাড়লে যে তাপমাত্রা হয়, এটার ফলে ধানে আসলে হিট স্ট্রোকের কারণে। এছাড়াও যদি কৃষকরা আমাদের কাছে অভিযোগ করে স্পেসিফিক যে ইট ভাটার কারণে এইরকম হয়েছে, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। পরিবেশ বিরোধী ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অবৈধ ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি, করে মোট 69 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। আর অন্যান্য ভাটার বিরুদ্ধে আমাদের এখনো চলমান আছে আইনগত ব্যবস্থা গ্রহণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনে জোর দিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ওরাল স্যালাইন ব্র্যান্ড ওরসালাইন এন আরও আধুনিক, আকর্ষণীয় ও নতুন ডিজাইনের প্যাকেজিংয়ে বাজারে এসেছে এসএমসি ওরসালাইন নামে। নতুন এই প্যাকটি আনা হয়েছে এসএমসির 50 বছর পূর্তি উপলক্ষে। ওরসালাইনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এসএমসির চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম। এসএমসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই সময় উপস্থিত ছিলেন। সংবাদের এ পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে থেকে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে তিনি এই কথা বলেন। পরে শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করে সকল আসামি গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
রিয়াজ ইসলামের রিপোর্ট। শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষক শিক্ষার্থীদের দাবি একটাই, সাম্য হত্যার সাথে জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করা। শিক্ষার্থীদের দেওয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও উপাচার্য। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব, আপনার তরফ থেকে যা করণীয় সেটা আপনি করবেন, এবং সবাই মিলে আমরা পুলিশের সহযোগিতা চাই। সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেয়। ঘণ্টাব্যাপী অবস্থানের পর পুলিশের আশ্বাসে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। আমরা এই অগ্রগতিতে আপাতত আমরা মনে করছি প্রপারলি এগোচ্ছে, ঠিক আছে। তবে আমরা খুব ক্রিটিক্যাল নিয়ে এটা দেখছি। আমরা এখানে বেশ কিছু প্রশ্নও তুলেছি, ওনাদের কাজের অগ্রগতি সম্পর্কে ওনাদেরকেই প্রশ্ন তুলেছি। তো ওনারা বলছেন এই সবগুলো বিষয়ে ওনারা দেখবেন। শিক্ষার্থীদের যাতে উত্তেজিত করে কোনো ফায়দা হাসিলের চেষ্টা না করা হয়, এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন সাম্যর সহপাঠীরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগে 2 ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সে সময় বক্তৃতায় ছাত্র নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। হত্যাকারীদের গ্রেফতারে বিলম্ব হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্র নেতারা। বিকেল 3টায় কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর 2টার মধ্যেই খণ্ড খণ্ড মিছিল এসে জমায়েত হতে থাকলে অবরুদ্ধ হয়ে পড়ে শাহবাগ চৌরাস্তা। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ। সাম্য হত্যার মামলায় গ্রেফতার 3 জনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। মামলাটি তদন্ত করতে ডিবিকে নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার। চাকুরিচ্যুত বাংলাদেশ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার ফারজানা মাকসুদাকে স্বপদে বহালের দাবি জানিয়েছেন তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। অভিযোগ করা হয় ডাক্তার মাকসুদা জুলাই আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা হওয়া সত্ত্বেও কলেজের বর্তমান গভর্নিং বডির চেয়ারম্যান অন্যায়ভাবে তাকে চাকরিচ্যুত করেছেন। সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে আরও কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিষয়টি দুঃখজনক মন্তব্য করে এর সমাধানের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন তিনি। আমার সাথে থাকার কথা ছিল, কিন্তু এটা আমি যিনি দায়িত্বে আছেন, দল যাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছেন, তার কাজের ক্ষেত্রে অবশ্যই তার সতর্ক থাকা উচিত ছিল। একটা অমানবিক ঘটনা ঘটেছে, সেই কারণে আমি বলবো যে এই ব্যাপারটা অবশ্যই তদন্ত হওয়া উচিত এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে সেই সুযোগও দেওয়া উচিত যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগ কতটুকু সত্য। সংবাদের এই পর্যায়ে আমরা নিচ্ছি একটা বিরতি এবং বিরতির স্বাগত জানাচ্ছি আরো একবার চ্যানেল আই সংবাদে। বিভিন্ন অভিযানে উদ্ধার 4 কোটি 15 লাখ টাকার অবৈধ মাদক ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। রোববার বিকেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এসব অবৈধ মাদক ধ্বংস করা হয়। গত 4 মাসে অভিযান চালিয়ে এইসব মাদক জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহিন মজিদ। তিনি বলেন, ধ্বংস করা মাদকের মধ্যে 22,15,744 পিস ইয়াবা, 1056 বোতল হেনিকেন বিয়ার, 1151 বোতল বিদেশি মদ সহ বিভিন্ন ধরনের মাদক রয়েছে। কোস্ট গার্ড পূর্ব জোন কমান্ডার আরও জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে কোস্ট গার্ড অভিযান চালিয়ে মোট 111 কোটি 6 লাখ টাকা মূল্যের মাদক জব্দ করেছে। এই 4 মাসে অক্টোজনের তত্ত্বাবধানে আনুমানিক 111 কোটি 6 লক্ষ
41,000 টাকা মূল্যমানের 22,15,744 পিস ইয়াবা, 1,151 বোতল বিদেশি মদ, 1,143 ক্যান বিয়ার, 86 বোতল হুইস্কি, 71 বোতল ভদকা সহ বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স ও তৈরি পোশাক সামগ্রী জব্দ করা হয়েছে। এবারে রয়েছে খেলার খবর। সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন চায় জামায়াত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নতুন 2 প্রস্তাব। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়া যাবে কিনা বিএনপির শঙ্কা। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে মন্তব্য। এবং মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি। উপদেষ্টা আসিফ ভুইয়ার পদত্যাগ দাবি। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।